আমি একটু আগে ওখানে যখন বসে ছিলাম তো বিভিন্ন জনের বক্তব্য শুনছিলাম, তা আমি তখন ভাবছিলাম যে কি বলবো। যদিও আমাকে আমার অফিস থেকে বিভিন্ন বিষয়ে রিসার্চ করে একটা বক্তব্য তৈরি করে দেওয়া হয়েছে, তাই আমি ভাবছিলাম যে এই বক্তব্যটা দিব নাকি আমি আজকে ফিউচার বাংলাদেশের যারা এই ফিউচারদের সাথে আমার কিছু চিন্তা ভাবনা এক্সচেঞ্জ করব। এটা নিয়ে একটা ডিবেট হচ্ছিল আমার নিজের মনের মধ্যে। তো ডিবেটটাতে পরে আমি চিন্তা করলাম যে না, এই প্রিন্টেড কপি থেকে বলবো না। আমি যেটা ভালো হোক মন্দ হোক, যেটা আমি ফিল করছি আমার সায়েন্টিস্টদের সাথে আমি বা ইঞ্জিনিয়ারদের সাথে আমি সেটা নিয়ে আলাপ করতে চাই। ছোট বন্ধুরা, আমার সামনে যদিও নিচতলে অনেকেই বসে আছেন, শিক্ষকবৃন্দ আছেন, বিভিন্ন আমন্ত্রিত অতিথিবৃন্দ আছেন, তবে আপনাদেরকে কিছুক্ষণের জন্য আমি ভুলে যেতে চাই। আপনারা শুনুন আমার কথা, কিন্তু আমি অ্যাড্রেস করতে চাই ওদেরকে। আশা করি আপনারা কিছু মাইন্ড করবেন না। আচ্ছা, আমি ছোট বন্ধুরা আজকে আমি যখন আসলাম এই প্রোগ্রামটাতে, যেখানে তোমরা সব এক্সিবিট করছিলে, ওখানে যখন দেখলাম, তখন কয়েকদিন আগে আমি আর্মি স্টেডিয়ামে গিয়েছিলাম। ওখানে আরেকটি স্পোর্টসের অ্যারেঞ্জমেন্ট ছিল। তারপরে দুটো মিলে যখন আমার মাথার মধ্যে পুরা জিনিসটা ভেসে উঠল, তোমাদের এই যে প্রজেক্টগুলো এক্সিবিট করছিলে, ওই দিন যেই খেলোয়াড়দেরকে দেখলাম, সব কিছু মিলে পুরা সিনারিওটা যখন আমার মাথার মধ্যে আসলো, যখন আমি কল্পনার ভিতরে আমার আসলো পুরা সিনারিওটা, আমার নিজেকে খুব কনফিডেন্ট মনে হলো। এই স্টেজে যখন উঠলাম, ওখানে যখন বসলাম, খুব একটা কনফিডেন্ট ভাব লাগছে। ইয়েস, আমরা পারবো, আমরা পারবো। যাদের সামনে এইরকম ভবিষ্যৎ আছে, যাদের মধ্যে এরকম মেধা আছে, ওই মাঠের মধ্যে যাদেরকে আমি দেখে এসেছি খেলতে, আমার কাছে মনে হচ্ছে ইয়েস, বাংলাদেশের গেম চেঞ্জার হচ্ছে তোমরা। বাংলাদেশের গেম চেঞ্জার আমার সামনে বসে আছে। আজকে আমরা এখানে একটা অনুষ্ঠানে মিলিত হয়েছি। দেখো, এই যেই অনুষ্ঠানে আমরা এখানে মিলিত হয়েছি, কয়েকদিন আগে যে অনুষ্ঠানটির কথা বললাম, খেলোয়াড় প্লেয়ারদের ব্যাপারে, প্রাইমারি স্কুলের প্লেয়ার ছিল ওরা, ছোট ছোট বাচ্চা, কিন্তু দুর্দান্ত খেলছে, ফুটবল খেলছে তারা। কেন এই জিনিসগুলো হচ্ছে? এই জিনিসগুলো এই জন্যই হচ্ছে যে আমরা যখনই এরকম একটা হলরুমের মধ্যে এরকম একটা অনুষ্ঠান করি, কোন একটা অনুষ্ঠানে যেখানে বক্তব্য রাখি, লোকজন আসে, বসে, সুন্দর করে কেউ কেউ বক্তৃতা দেয়, বক্তব্য শেষ হয়ে চলে যায়। তারপরে আউটপুটটা কি? আমরা চাই আমাদের কোনো একটা কাজের আউটপুট থাকতে হবে, যেটা ভবিষ্যৎ বাংলাদেশকে গড়ে তুলবে, যেটা ভবিষ্যৎ বাংলাদেশকে সামনে টেনে নিয়ে যাবে, যেটা ভবিষ্যৎ বাংলাদেশকে অন্যান্য সব দেশের সাথে কম্পিটিশনে এগিয়ে রাখবে। তার জন্যই আজকের এই অনুষ্ঠান, তার জন্যই সেদিনকার সেই আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠান। দেখো, এখানে পুরো বিষয়টা কিন্তু তোমাদেরকে নিয়ে। আমরা যা করতে চাচ্ছি, কম বেশি যেটাই করতে চাচ্ছি, সব কিছু কিন্তু তোমাদেরকে নিয়ে। তোমরা যারা দোতলায় আজকে বসে আছো, তোমরা যারা তোমাদের মতন তোমাদের আরো বন্ধু বান্ধব, সহকর্মীরা, ক্লাসমেটরা যারা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে, কোটি কোটি, সব কিছু তোমাদেরকে ঘিরে। আমরা যেই কাজগুলো করতে চাইছি সব কিছু তোমাদেরকে ঘিরে। কারণ আমরা আছি, কদিন পরে আমরা থাকবো না, কিন্তু তোমরা থাকবে। তোমরা বাংলাদেশকে সামনে নিয়ে যাবে, তোমরা বাংলাদেশকে গড়ে তুলবে। সেটা স্পোর্টসে হোক, সেটা ইনোভেশনে হোক, সেটা যে কোনো কিছুতেই হোক না কেন, বাংলাদেশকে ভবিষ্যতে সামনে পৃথিবীতে, ভবিষ্যৎ পৃথিবীতে তোমরা নেতৃত্ব দিবে। আমরা এবং সেজন্যই এখানে মাহাদি আমিন যখন বক্তব্য রাখছিল,
এখানে মন্ত্রী সাহেব যখন বক্তব্য রেখেছেন, সেক্রেটারি সাহেব যখন বক্তব্য রেখেছেন, ওনাদের কথা থেকে কিছু কিছু জিনিস তোমরা জানতে পেরেছো। এই যে শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা স্পোর্টসকে নিয়ে আসতে চাইছি, শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা যে কালচারকে নিয়ে আসতে চাইছি, এই যে ইনোভেশনকে যে নিয়ে আসতে চাইছি, এটা কিন্তু হঠাৎ করে আমরা চিন্তা করিনি। এই যে এখানে মাহাদি আমিন আমার পাশে বসে আছে, এই মাহাদি আমিন এবং আমি এই যে এই পরিকল্পনাগুলো, এই যে দেখো তোমরা নিশ্চয়ই এর মধ্যে জানো, হয়তো কেউ কেউ পার্টিসিপেটও করেছো, সেটা হচ্ছে নতুন করি স্পোর্টস বা নতুন করি, বা এই যে অন্য স্পোর্টস যেটা এডুকেশন মিনিস্ট্রির আন্ডারে হচ্ছে। আমরা অলরেডি বলেছি কালচারাল মিনিস্ট্রি থেকে আজকে যেরকম ইনোভেশন নিয়ে প্রোগ্রাম হয়েছে, ঠিক কালচারাল মিনিস্ট্রি থেকেও প্রোগ্রাম হবে স্কুলে স্কুলে, কলেজে কলেজে। বাচ্চাদের কে গান করতে পারে, কে ছবি আঁকতে পারে, কে কবিতা আবৃত্তি করতে পারে, কে কোরআন কেরাত করতে প্রতিযোগিতা করতে পারে। এই যে তোমাদের মধ্যে থেকে যে বের করে নিয়ে আসতে চাইছি আমি, এই পরিকল্পনাগুলো কিন্তু গত 10-12 বছর ধরে আমরা করছি। মাহাদি আমিন যখন অক্সফোর্ডে পড়তো, ওর সাথে বসে 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 আমরা এই পরিকল্পনাগুলো করতাম, যে আমরা যখন যদি সুযোগ পাই, ইনশাল্লাহ সামনে সুযোগ পেলে তখন আমরা এই কাজগুলো করব। আমাদের ভবিষ্যৎ বাংলাদেশকে আমরা কিভাবে সাজাবো, সেজন্যই কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেটা বললাম ক্লাস 6 থেকে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যতটুকু করা যায়, কিন্তু তখন তো বাচ্চারা ছোট থাকে, তারপরেও যতটুকু করা যায়। কিন্তু 6 থেকে 12 পর্যন্ত বাচ্চাদেরকে আমরা যেরকম একটা থার্ড ল্যাঙ্গুয়েজ দিচ্ছি, তোমরা তো বাংলা পড়ছো, বাংলা বলছো, সাথে ইংরেজিও করছো, ইংরেজিটার উপরে আমরা জোর দিতে চাইছি। ইংরেজিতে আরও যাতে বেটার তোমরা বলতে পারো, লিখতে পারো, পড়তে পারো। একই সাথে আমরা তোমাদের জন্য আরও কয়েকটা ভাষা সিলেক্ট করব, যেই ভাষাগুলো মধ্যে যে কোনো একটা শিখলে তোমার একটা থার্ড ল্যাঙ্গুয়েজ জানা থাকবে। তার ফলে তুমি দেশের ভিতরেই হোক, এই যে এখানে দেখো একটু আগে আমাদের দুটো মেয়ে কি সুন্দর চাইনিজ ভাষায় কথা বললো। এখন এই যে যখন চায়নায় যাবে, ওরা যদি চায়নায় যায়, ওদের কিন্তু কোনো সমস্যা হবে না। ঠিক তুমি যদি জার্মানিতে যাও, বা তুমি যদি জাপানে যাও, তুমি যদি ফ্রান্সে যাও, তুমি যদি মিডল ইস্টে যাও, তোমার যদি সেই ভাষাগুলো জানা থাকে, তখন কিন্তু তোমার সেটা তুমি চাকরি বাকরি করো অথবা যে কোনো কাজই করো, তোমার কিন্তু সেখানে সমস্যা হবে না। কাজে এই যে ভাষাটা আমরা তোমাদেরকে শেখাতে চাইছি, এরকম স্কুলের মধ্যে আমরা ভাষাটা নিয়ে আসবো। একই সাথে ইনোভেশন তো আছে। আমরা চাইছি যে তোমাদের মধ্যে, এখানে তোমরা যারা আজকে ইনোভেশনের মধ্যে এসছো, এই প্রোগ্রামে এসছো, তোমাদের মধ্যে অনেকেই এরকম আছে, কেউ হয়তো ছবি আঁকতে পছন্দ করো, কেউ হয়তো গান গাইতে পছন্দ করো, কেউ হয়তো কবিতা আবৃত্তি করতে পছন্দ করো, কেউ হয়তো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাতে পছন্দ করো। আমরা চাচ্ছি তোমাদেরকে এই স্কোপটাও আমরা করে দেবো। আজকে যেরকম তোমাদের ভিতরে ইঞ্জিনিয়ারিং বা সায়েন্টিফিক যেই প্রতিভা আছে, সেটাকে যেরকম আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করছি, আমরা এটাও পরিকল্পনা গ্রহণ করেছি যে তোমাদের ওই কোয়ালিটি যাদের মধ্যে আছে, তাদেরকে আমরা সুযোগ করে দেবো যাতে তোমরা ওই কোয়ালিটিটা তোমরা ফুটিয়ে তুলতে পারো। একই সাথে এটা তো গেল কালচারের ব্যাপার, গেল ইনোভেশন ব্যাপার। এরপরে আসো, তোমাদের মধ্যে নিশ্চয়ই এরকম অনেকে আছে কোনো না কোনো স্পোর্টসে ভালো, হয়তো ফুটবলে অথবা ভলিবলে অথবা সুইমিংয়ে অথবা ব্যাডমিন্টনে অথবা ক্রিকেটে, কোনো না কিছু। আমরা কতগুলো স্পোর্টস তোমাদের সিলেবাসের মধ্যে নিয়ে আসবো। কাজে যার যেটা ভালো লাগবে, ছেলে হোক মেয়ে হোক, যার যেটা ভালো লাগবে, তুমি নিজেকে ওইভাবে তৈরি করে তুলবে, তুমি ওই স্পোর্টসটাতে তোমার স্কিলনেসটা ডেভেলপ করবে তুমি। অর্থাৎ এখন যদি তুমি চিন্তা করো, এবং একই সাথে আমরা ওটা ক্লাস 8 থেকে হচ্ছে না, ভোকেশনালটা 6 থেকে 8 পর্যন্ত থিওরি, তারপরে প্র্যাকটিক্যাল যাচ্ছে। হ্যাঁ, ক্লাস 6 থেকে আমরা একদম ক্লাস 10 পর্যন্ত আমরা ভোকেশনালি নিয়ে যাচ্ছি, থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটো। অর্থাৎ সেই মাইক্রোফোনটা নষ্ট হয়ে গেল, তুমি যদি জানো এই মাইক্রোফোনটা ঠিক করতে হবে, তাহলে দেখো তোমার এটা একটা এক্সট্রা কোয়ালিটি। কিন্তু এই স্পিকারটা নষ্ট হয়ে গেল, তুমি যদি এই স্পিকারটাকে জানো ঠিক করতে হবে, তাহলে কিন্তু সবাই তোমাকে ডেকে নিয়ে আসবে স্পিকারটা নষ্ট হয়ে গেলে, তাহলে তোমার দেখো এটা একটা এক্সট্রা কোয়ালিটি। কিন্তু তার মানে তুমি নিজেকে দিয়ে চিন্তা করে দেখো, তুমি যদি আজকে একটা থার্ড ল্যাঙ্গুয়েজ জানো, তুমি যদি ইংলিশ জানো, তুমি যদি ধরো সুন্দর একটু ছবি আর্ট করতে পারো, তুমি একটা কোনো কিছু ফিক্স করতে, ইঞ্জিনিয়ারিং কোনো কিছু ফিক্স করতে পারো, তুমি একটা ভালো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাতে পারো, তাহলে তুমি এখন চিন্তা করো, তুমি বাংলাদেশের ভেতরেই থাকো, তুমি বাংলাদেশের বাইরেই যাও, তুমি যে কোনো কাউরের সাথে, কিন্তু যে কোনো দেশের ছেলে মেয়ের সাথে তুমি কম্পিট করে টিকে থাকতে পারবে। পারবে না? পারবে? তোমাকে যদি এতগুলা সুযোগ তৈরি করে দেওয়া হয়, কে কে পারবে না হাত তুলো, কে কে পারবে না হাত তুলো, আর কে কে পারবে হাত তুলো।
দেখো তোমরা সবাই অলমোস্ট সবাই তোমরা হাত তুলছো। তোমাদেরকে এই সুযোগগুলো আমরা করে দিতে চাই। তোমাদেরকে যদি এই সুযোগগুলো, থ্যাংক ইউ, এই সুযোগগুলো যদি তোমাদেরকে করে দিয়ে তুমি শুধু আগাবে না, তখন কিন্তু সমগ্র বাংলাদেশ তোমার সাথে আগিয়ে যাবে। সমগ্র বাংলাদেশ তোমার সাথে আগিয়ে যাবে। সমগ্র বাংলাদেশ তখন ভাইব্রেন্ট হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আজকে কিন্তু এই অনুষ্ঠানে ঢোকার আগে আমি আরেকটি কাজ করেছি। সেই কাজটি হলো, নিশ্চয়ই তোমরা বোধহয় দেখেছো স্ক্রিনে, যারা বাইরে ছিল তারা দেখেছো, ভিতরে যারা ছিল মনে হয় স্ক্রিনে বোধহয় দেখেছো তোমরা। এখানে একটু আগে একজন বক্তব্যে বলেছে যে ওখানে আমি একটা বৃক্ষ রোপণ করেছি, এবং শুধু আমি করি না, আমার সাথে অনলাইনে অনেক সারা বাংলাদেশে প্রায় কত 29,000 বললে 29,600 কানেক্টেড ছিল। 29,600টা কানেক্টেড, বিভিন্ন জায়গায় কানেক্টেড ছিল। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকে দুটো করে গাছ লাগিয়েছে, তিনটা করে প্রত্যেক গাছ লিখেছে। টোটাল কত 90,000 মতন, টোটাল 90,000-এর মতন গাছ একদিনে লাগানো হয়েছে। এখন আজকে এই যে তোমাদের জন্য যেই সুযোগটা আমরা তৈরি করতে চাচ্ছি, তার এক্সচেঞ্জে তোমাদের কাছে আমি আরেকটা জিনিস চাইছি। আমরা সরকার থেকে তোমাদের জন্য এই যে খেলাধুলার ব্যবস্থা, ইনোভেশনের ব্যবস্থা, কালচারের ব্যবস্থা, এইগুলা তোমাদের জন্য আমরা সুযোগ করতে চাইছি, যাতে তোমরা খুব কনফিডেন্ট হয়ে গড়ে উঠতে পারো। এবং তোমাদের কনফিডেন্স দেখলে, তোমরা কনফিডেন্ট থাকলে আমি কনফিডেন্ট হয়ে যাব, আমার জোর বেড়ে যাবে তখন। কিন্তু তার বিনিময়ে তোমাদের কাছে একটা জিনিস আমি চাইছি, দেবে আমাকে? কে কে দেবে না আগে হাত তুলো। আচ্ছা, এবার বলো কে কে দেবে। তাহলে হাত তুলে দেখো কে কে দেবে। একটা জিনিস চাইছি। আর যারা হাত তুলবে না, বুঝবো যে তারা দিতে চাইছো না। যদি দিতে না চাও তাহলে কিন্তু নিজেরাই ঠকবে। কিন্তু যারা দিতে চাবে না, যেই জিনিসটা চাইছি আমি, মেয়েদের কাছেও চাইছি আমি। এদিকে, এই পাশে, ধন্যবাদ। ওই পাশে, থ্যাংক ইউ। আচ্ছা, জিনিসটা কি? জিনিসটা খুব সিম্পল। জিনিসটা হচ্ছে তোমাদের সবাইকে প্রত্যেক বছর একটা করে গাছ লাগাতে হবে, একটা করে গাছ রোপণ করতে হবে। আমাকে প্রত্যেক বছর একটা করে গাছ উপহার দিতে হবে। আমাকে দিতে হবে মানে আমাকে ফিজিক্যালি দিতে হবে না। তুমি যেখানে থাকো, তুমি যেখানে মাঠে খেলো, তুমি যে বাসায় থাকো, অথবা যেখানে থাকো, যেই স্কুলে পড়ো, যেই কলেজে পড়ো, ওখানে কোনো এক জায়গায় প্রত্যেকে একটা করে, প্রতি বছর একটা করে গাছের চারা রোপণ করবে। পারবে? এই কঠিন কাজটা করতে পারবে? আচ্ছা, কেন কঠিন কাজটা তোমাদেরকে করতে বলছি? দেখো, কঠিন কাজটা আমি এই জন্য তোমাদেরকে করতে বলছি, এই দেশে তো আমাদের সবাইকে থাকতে হবে, তাই না? তো এই দেশে যদি আমরা সবাই থাকি, তাহলে আমাদেরকে তো বুক ভরে একদম শ্বাস নিতে হবে আমাদেরকে। কিন্তু দেখো, তোমরা তো বিভিন্ন রকম আর্টিকেলস পড়ো। এই আর্টিকেলসের মধ্যে তোমরা নিশ্চয়ই পড়েছো যে আমাদের বর্তমানে জনসংখ্যা বেড়ে যাওয়াতে, গাড়ি ঘোড়া সব কিছু বেড়ে যাওয়াতে, এবং স্বাভাবিকভাবে জনসংখ্যা বেড়ে যাওয়াতে গাছপালা অনেক কেটে ফেলতে হয়েছে। ফলে আমাদের বাতাস কিন্তু অনেক পলিউটেড হয়ে গিয়েছে। আমরা যদি এখন এই মুহূর্তে যদি এটার ব্যাপারে ব্যবস্থা না নিই, তাহলে কিন্তু আমরা একসময় পরিষ্কার বাতাস, বিশুদ্ধ বাতাস কিন্তু শ্বাস হিসাবে নিতে পারবো না। সেই জন্য আজকের এই অনুষ্ঠানে আমরা এত সুন্দর একটা অনুষ্ঠান করলাম, কিন্তু এই অনুষ্ঠানটাকে যদি সত্যিকারভাবে আমরা এটাকে যদি ফ্রুটফুল করতে চাই, তাহলে আজকে এই রিকোয়েস্টটা আমি তোমাদের কাছে করছি। এবং তোমরা প্রতি বছর আমাকে দিতে হবে না, তুমি তোমার নিজের জন্যই কিন্তু একটা করে গাছ রোপণ করবে। তুমিও বড় হবে, গাছটাও বড় হবে। দেখবে গাছটা তোমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড হয়ে দেখা দিবে এক সময়। ওই গাছের সাথে তুমি, ওই গাছকে নিয়ে অনেক কিছু তুমি কথা বলতে পারবে ওই গাছের সাথে। তোমরা কথা বলো গাছের সাথে। আমি কিন্তু গাছের দিকে তাকিয়েতেই কিন্তু চিন্তা করি, জানো। আমি এখানে যেখানে থাকি, ঢাকায় যেখানে থাকি, ওখানেও বড় বড় গাছ আছে। আমি লন্ডনে যেই বাসাটা থাকতাম, ওখানে আশেপাশে অনেক বড় বড় গাছ ছিল, এবং আমি মাঝে মাঝে গাছের দিকে তাকিয়ে থেকে সারাদিন তাকিয়ে থেকে হাঁটতাম, জানো। এটা একটা ডিফারেন্ট ফিলিং, কিন্তু যখন বড় গাছ দেখবে খুব সুন্দর লাগে দেখতে। গাছের যখন বাতাস হয়, যখন গাছটা নড়াচড়া করে, গাছটা দেখতে তখন খুব সুন্দর লাগে, অদ্ভুত একটা ভালো লাগার ফিলিং থাকে। আমার বিশ্বাস, তোমরা যখন একটি গাছকে চারা রোপণ করবে, গাছটা যখন বড় হবে, তোমরা এই ফিলিংটি তোমরাও পাবে, এবং ওই গাছের দিকে তাকিয়ে তুমি অনেক কিছু ভাবতে পারবে, অনেক পরিকল্পনা করতে পারবে। আমি করি, তোমাদের সাথে শেয়ার করলাম আমার একটা সিক্রেট কথা। আমি কিন্তু গাছের দিকে তাকিয়ে থেকে অনেক পরিকল্পনা করি, অনেক কিছু চিন্তা করি আমি। এখন ছোট বন্ধুরা, আসো, বক্তব্য অনেক হচ্ছে, আমি জানি তোমরা সেই সকালবেলা এসছো, এখন অনেকের ধৈর্যচ্যুতির ঘটনা ঘটেছে। এখন এই যে বাংলাদেশ, তোমরা অনেকেই স্লোগান দিয়েছো, সবার আগে বাংলাদেশ,
সবার আগে বাংলাদেশ স্লোগানটা তোমরা দিয়েছো বই কি, কিন্তু এই স্লোগানটা না তোমাদেরকে ফিল করতে হবে, তোমাদেরকে অনুধাবন করতে হবে। শুধু স্লোগান দিলে চলবে না। কেন সবার আগে বাংলাদেশ? এই জন্যই সবার আগে বাংলাদেশ, কারণ আজকে তোমরা আছো। তোমাদেরকে আমরা দেখতে পারি বলেই আমরা মনে করি তোমরা পারবে, সেই আত্মবিশ্বাস তোমাদের মধ্যে আছে বলেই আমি ওই স্লোগানটা দিয়েছি, সবার আগে বাংলাদেশ। কারণ তোমাদের মতন ভবিষ্যৎ, তোমাদের মতন ভবিষ্যৎ যেই দেশে থাকে সেই দেশকে এত টেনশন করতে না, সেই দেশকে এত চিন্তা করতে না, শুধু দরকার ডিসিপ্লিন। আরেকটা বিষয় তোমাদেরকে আমি বলতে চাই, আমাদের সকলকে কিন্তু ডিসিপ্লিন হতে হবে। দেখো, নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া বা পত্রপত্রিকা বা টিভিতে দেখেছো, আমি নিজে অনেকবার বলেছি তোমাদের আরেকটা, বিশেষ করে এখানে বিএনসিসি তোমরা যারা আছো, এর বাইরে অন্য তোমরা যারা আছো, তোমাদের সবার কাছে আমার আরেকটি হেল্প চাই আমি। সেই হেল্পটা হচ্ছে, দেখো আমরা যেই জায়গায় থাকি, আমরা যেই পরিবেশে থাকি, আমরা যখন বিদেশে দেখি, টিভিতে দেখি বা কোনো ডকুমেন্টে দেখি, আমরা দেখি যে অনেকগুলো প্রায় ভালো ভালো যেগুলো দেশ, ওই দেশগুলো কিন্তু খুব পরিষ্কার, রাস্তাঘাট সব কিছু, বাগান টাগান সব কিছু কিন্তু খুব পরিষ্কার। কিন্তু আমরা চলো যদি যাই বাইরের রাস্তাগুলোতে, যে আমাদের রাস্তাগুলো অনেক ময়লা। এটা তো বাইরে থেকে এসে কেউ ময়লা করছে না, আমরা তো নিজেরাই ময়লা করছি, তাই না? আমরা নিজেরাই ময়লা করছি। আমরা কি সবাই মিলে কি আমরা পরিষ্কার রাখতে পারি না আমাদের দেশটাকে? সবাই মিলে কি আমরা আমাদের রাস্তাঘাট, বিভিন্ন পাবলিক প্লেস যেগুলো আছে, আমরা পরিষ্কার রাখতে পারি না? পারি? তোমরা কি এই হেল্পটা আমাকে করবে? হ্যাঁ, তাহলে আমরা এখন থেকে সবাই মিলে একটা কাজ করার চেষ্টা করব। আমাদের আশেপাশে কেউ যদি কোনো পাবলিক প্লেসে ময়লা ফেলে, জায়গাটা ময়লা হয়, আমরা পরিষ্কার করব ওটা যতটুকু সম্ভব, এবং যে ফেলছে তাকে আমরা বলবো এই কাজটা করা অন্যায়, তাকে আমরা লজ্জা দিব যে এই পাবলিক প্লেসে ময়লা ফেলতে হয় না, সেটা কাগজ হোক, খাবার দাবার হোক, যেটাই হোক, আমরা তাকে লজ্জা দিব যে এইখানে ময়লা ফেলে যায় না, ময়লা ফেলতে হয় না। আমরা সবাই একটা সুন্দর বাংলাদেশ চাই, কিন্তু আমরা যদি চেষ্টাই না করি, কেমন করে বাংলাদেশ সুন্দর হবে? কিন্তু চেষ্টা তো তোমাদেরকে করতে হবে। আমাদের কিন্তু মোটামুটি দিন শেষ হয়ে যাচ্ছে, আমার 60 বছর বয়স হয়ে গেছে, দিন শেষ হয়ে যাচ্ছে। সময় এখন তোমাদের, সামনে ভবিষ্যৎ তোমাদের, দেশটা গড়ে তুলতে হবে তোমাদেরকে। আমরা হয়তো চেষ্টা করতে পারি, শুরু করে দিয়ে যেতে পারি, কিন্তু এটাকে চালিয়ে নিতে হবে তোমাদের। কাজেই দেশটাকে যদি পরিষ্কার করতে হয়, আমরা যদি শুধু বলে থাকি সিটি কর্পোরেশন পরিষ্কার করবে, পৌরসভা পরিষ্কার করবে, দেখো তুমি যদি নিজের বাড়ির কথাও চিন্তা করো, তুমি যেই ঘরটাতে থাকো, ওই ঘরটাতে বাসার সবাই এসে যদি ময়লা করে, তুমি তাহলে কতবার পরিষ্কার করবে? তুমি কি প্রতিবার পরিষ্কার করতে পারবে? পারবে না। কিন্তু সবাই মিলে যদি পুরো ঘরের সবগুলো ঘর যদি আমরা পরিষ্কার রাখি, তাহলে তো বাসাটা পরিষ্কার থাকছে, তাই না? ঠিক দেশটাও এরকম। দেশটা আমাদের যেহেতু সবার, আমাদের সবাইকে মিলে পরিষ্কার রাখতে হবে। আসো আমরা যদি পরিবেশটাকে ঠিক রাখি, আমরা যদি ঘরের মতন করে নিজের এলাকাটাকে পরিষ্কার রাখি, আমরা যদি নিজের ঘরের মতন আশেপাশে আমাদের বাসা বাড়িতে যেরকম মোটামুটি সুন্দর গাছ লাগানো থাকে, এইভাবে যদি আমরা গাছের সংখ্যা আরও বাড়াতে পারি, তাহলে কি হবে? আমাদের পুরো পরিবেশটা ফ্রেশ হবে, এবং সেই সুন্দর পরিবেশে তোমরা বসে আরও নতুন নতুন ইনোভেটিভ জিনিস তোমরা চিন্তা করতে পারবে, নতুন নতুন ইনোভেট করতে পারবে, তোমরা জিনিসপত্র তোমরা বানাতে পারবে, এবং নতুন নতুন পরিকল্পনা করতে পারবে, যেটি তোমাদের উপকার হবে, যেটি দেশের উপকার হবে, যেটি দেশের মানুষের উপকার হবে। প্রিয় বন্ধুরা, আজকে এখানে যারা তোমরা এসছো, যারা জয়ী হয়েছো, যারা জয়ী হওনি, সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ, শুভেচ্ছা জানাতে চাচ্ছি। একই সাথে যারা প্রাইজ পেয়েছো তো পেয়েছো, যারা প্রাইজ পাওনি, যারা 1 থেকে 10-এর মধ্যে আসতে পারোনি, প্লিজ তোমরা কিন্তু হতাশ হবে না। প্লিজ তোমরা তোমাদের সেই উদ্যম কিন্তু ছেড়ে দিলে চলবে না, বসে গেলে চলবে না। তোমাদেরকে নেক্সট ইয়ারের জন্য তোমাদেরকে আবার উদ্যমী হতে হবে, নেক্সট ইয়ারের জন্য তোমাদেরকে আবার তৈরি হতে হবে। পারবে? হ্যাঁ, পারবে? ভেরি গুড, ভেরি গুড। একই সাথে আজকে যারা শিক্ষক আপনারা এসছেন, আপনাদেরকে বিশেষ করে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। দেখুন, আপনারা শিক্ষক, আপনারা যদি এদেরকে, এই বাচ্চাগুলোকে আপনারা যদি ঠিকভাবে ডাইরেকশন দেন, তাহলে কিন্তু দেশটা ঠিক ডাইরেকশনে যাবে। আপনারা কিন্তু মানুষ গড়ার কারিগর, আপনাদের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে। আমি জানি এখানে পুরস্কার দেওয়ার সময় একজন শিক্ষক তার স্কুল বিল্ডিংয়ের কিছু সমস্যার কথা বলছিলেন। আমাদের অনেক সমস্যা আছে, আমরা কেউ বলছি না যে সমস্যা নেই, কিন্তু এই সমস্যাগুলো একদিনে যেমন আমরা সমাধান করতে পারবো না, আমাদেরকে
পর্যায়ক্রমিকভাবে সমাধান করতে হবে। কিন্তু এটাও ঠিক, একটা দেশে মানুষ অর্থাৎ যারা ভবিষ্যৎ, এদের যদি শিক্ষা থাকে, এদের যদি সঠিকভাবে মানবিকতা থাকে এবং এদের যদি দেশের প্রতি প্রেম থাকে, মূল্যবোধ থাকে, তাহলে এর চেয়ে আর বড় সম্পদ কোনোটা হতে পারে না। এবং সেই সম্পদকে যদি আমরা সঠিকভাবে কাজে ব্যবহার করতে পারি, সেই সম্পদকে সঠিকভাবে দেশের জন্য ব্যবহার করতে পারি, তাহলেই আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশকে গড়ে তুলতে পারবো। প্রিয় শিক্ষকবৃন্দ, আমি জানি বিভিন্ন জন আপনারা বিভিন্ন সমস্যার মধ্যে আছেন, কষ্টের মধ্যে আছেন। তারপরে আসুন, আমরা কম বেশি প্রত্যেকের অবস্থানে কিছু না কিছু সমস্যা, কষ্টের মধ্যে আছি। সেই কষ্টের মধ্যে থেকেই আপনারা এতদূর নিয়ে এসেছেন। আসুন আমরা যদি সকলে মিলে চেষ্টা করি, তাহলে সেই কষ্টটাও আমরা যেমন কিছুটা অনেকটাই হয়তো ইনশাল্লাহ কমিয়ে ফেলতে পারবো, কিন্তু একই সাথে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ার কাজও শুরু করতে পারবো। পরিশেষে আমি শিক্ষা মন্ত্রণালয় সহ এই সুন্দর অনুষ্ঠানটিকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য যারা যারা কষ্ট করেছেন প্রত্যেকটি মানুষকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে, এবং ফিউচার বাংলাদেশের একটি শক্তিশালী ফিউচার, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।